যাওয়ার পর চুনিও দ্রুত চাবি দিয়ে দরজাটা খুলতেই যাচ্ছিল, তখনই তার গ্র্যান্ডমা দরজা খুলে দেয়। আর সে দেখতে পায় তার গ্র্যান্ডমা একদম সুস্থ আছে। তার গ্র্যান্ডমা এসব কিছু ইচ্ছা করেই নাটক করেছিল যাতে চুনিও তার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা চুনিওর সাথে দেখা করে যতটা খুশি হয়েছিল তার থেকেও বেশি খুশি হয়েছিল লেইকে দেখে, কারণ সে মনে করেছিল লেই হয়তো তার নাতনির বয়ফ্রেন্ড। আর যদি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাও হয়ে থাকে তবুও লেই দেখতে অনেক স্মার্ট, আর সে চেষ্টা করবে যাতে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপর সে লেইয়ের হাত ধরে টেনে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর তাদেরকে বলে, তোমরা যখন চলে এসেছো তাহলে আমরা এখন একসাথে খাবার খাই। পরের সিনে জিয়াংকে দেখি, সে এমন একটা জায়গাতে গিয়েছিল যেখানে অনেক বড় বড় মানুষেরা তাস খেলে, কিন্তু জিয়াং সেখানে কোনো গেম খেলার জন্য যায়নি, বরং সে সেখানে গিয়ে একটা লোককে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আসলে জিয়াং সেই লোকটির কাছ থেকে কিছু টাকা পাবে যেটা চাওয়ার জন্য সে ওখানে গিয়েছিল, কিন্তু সে দরজায় দাঁড়িয়ে ওই লোকটিকে দেখতে থাকে, কারণ আগের বার যখন সে এখানে এসেছিল আর ওই লোকটির কাছে গিয়ে তাকে হুমকি দিয়ে টাকা চেয়েছিল তখন সেই লোকটি তাকে অনেক পিটিয়েছিল। এটা ভেবে জিয়াং সেই লোকটির কাছে গিয়ে টাকা চাওয়ার সাহস পায় না, আর সে বাহিরে চলে আসে। বাহিরে আসার পর সে বাওয়ানকে দেখতে পায়। সে খেয়াল করে বাওয়ানও সেদিকেই যাচ্ছে যেখান থেকে সে একটু আগে বেরিয়ে এসেছে, আর এই কারণেই সে বাওয়ানের পিছু করতে শুরু করে। সেখানে যাওয়ার পর সে দূর থেকে বাওয়ান এবং ওই লোকটির কথা শুনে বুঝতে পারে যে বাওয়ান সেই লোকটিরই ছেলে, যে লোকটি জিয়াং এর কাছ থেকে টাকা নিয়েছিল। এসব কিছু দেখে জিয়াং এর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে মনে মনে ভাবে টাকা ফেরত পাওয়ার জন্য সে বাওয়ানকে ইউজ করতে পারে। বাওয়ান যখন সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে তখন জিয়াং তার কাছে যায় আর তার গলা ধরে হেঁটে যেতে যেতে তাকে বলে, দেখো তুমি যে গেমটা খেলছো সেটা কিন্তু একদমই সহজ নয়। কিন্তু বাওয়ান তার কথায় পাত্তা দিচ্ছিল না। তখন সে ইয়াং এর ছবি দেখিয়ে তাকে বলে সেও এই গেমে আমাদের সাথে খেলছিল, কিন্তু সে খেলতে খেলতে আউট হয়ে যায় আর এরপরে সে কোমায় চলে যায়। এই গেমটাকে তুমি যতটা সহজ ভাবছো এই গেমটা আসলে ততটা সহজ নয়। আমার বন্ধুর অবস্থা এখন অনেক খারাপ। এটা শুনে বাওয়ান তাকে বলে, সেজন্যই তোমরা আমাকে এই গেমটা ঠিকঠাক ভাবে খেলতে বলছিলে আর তোমরা এত ভয় পেয়েছিলে। জিয়াং এর কথা শুনে বাওয়ান এখন অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে জিয়াংকে জিজ্ঞাসা করে এই গেম থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা কি রয়েছে। এটা শুনে জিয়াং বাওয়ানকে বলে, না, এই গেম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এরপর জিয়াং বাওয়ানকে হুমকি দিয়ে বলে, তোমার আমাকে একটা হেল্প করতে হবে, যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে আমি গেমের ভেতরে তোমাকে মেরে ফেলবো, আর ওইটা একটা গেম, তাই গেমের ভেতরে যদি আমি তোমাকে মেরেও ফেলি তাহলে আমার উপরে কোনো কেসও হবে না, এবং তার সাথেই তুমি বাস্তব দুনিয়ায় কোমায় চলে যাবে। সিন পরিবর্তন হয় আর আমরা চুনিও, লেই আর গ্র্যান্ডমাকে দেখি। তাদের খাওয়া এখন শেষ হয়ে গিয়েছিল আর চুনিও গিয়েছিল থাল মাজার জন্য। এদিকে গ্র্যান্ডমাকে হেল্প করতে গিয়ে লেই চুনিওর ছোটবেলার ছবি দেখতে পায়। সেটা দেখতে পেয়ে লেই স্মাইল করতে শুরু করে আর গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে, চুনিও যখন ছোট ছিল তখন মনে হয় সে অনেক হাসি খুশি ছিল। তখন গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, চুনিও যখন ছোট ছিল তখন সে অনেক হাসি খুশি ছিল এবং সে অন্যদেরকেও অনেক হাসাতো, কিন্তু তার জন্মদিনের দিন তার মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যার কারণে চুনিও অনেক বেশি কষ্ট পায়। কিন্তু চুনিওর আরো বেশি খারাপ লাগে তখনই যখন সে দেখে তার মায়ের মৃত্যুর দিন তার বাবা তার মাকে দেখতে আসেনি। এখানে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, লেই হয়তোবা চুনিওর সাথে ছোটবেলায় দেখা করেছিল, যার কারণে চুনিওর ছোটবেলার চেহারা তার অনেক চেনা চেনা মনে হচ্ছিল। এদিকে গ্র্যান্ডমা তাকে বলে, চুনিও ছোটবেলা থেকেই তার লেখাপড়ার সমস্ত খরচ নিজেই বহন করে, তার বাবা তাকে একটুও হেল্প করে না। এইসব কিছুর কারণে চুনিও সবসময় গম্ভীর হয়ে থাকে, তার মুখে কোনো হাসি নেই। অন্যদিকে চুনিও ময়লার ঝুড়িতে ময়লা ফেলছিল, তখনই সে খেয়াল করে সে ঝুড়ির মধ্যে একটা কলম পড়ে আছে। সে যখন ওই কলমটা হাতে তুলে নেয় তখন তার মনে পড়ে যায় ঠিক একই রকম দেখতে কলম সে টিয়ানজিন কোম্পানিতে দেখেছিল, যার কারণে চুনিও দ্রুত তার গ্র্যান্ডমায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে এই কলমটা সে কোথায় পেল। তখন গ্র্যান্ডমা তাকে জানায় এই পেনটা সে চুনিওর রুম থেকে পেয়েছে। সে যখন তার রুম পরিষ্কার করছিল তখন সে কলমটা মেঝেতে পড়ে থাকতে দেখে। এটা শুনে চুনিও দ্রুত তার রুমের ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর সে অনুভব করতে পারে সে ছাড়াও তার রুমে কেউ একজন এসেছিল এবং তার সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখেছে। যদিও তার রুম গোছালোই ছিল, কিন্তু সে যে জিনিসগুলো যেভাবে রেখেছিল সেই জিনিসগুলো সেরকম ভাবে ছিল না, এবং আমাদেরকেও দেখানো হয় যে চুনিওর রুমে কালো কোট পরে একটা লোক এসেছিল যে তার জিনিসগুলো ঘেটে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই তার পকেট থেকে এই কলমটা পড়ে যায়। এটা দেখে চুনিও ভাবতে শুরু করে তার রুমে কে আসতে পারে। তখনই তার মনে পড়ে যায় তিয়ানজিন কোম্পানি ছাড়াও আরো একটা লোকের কাছে সে এই কলমটা দেখেছে। সে ভালোভাবে সবকিছু মনে করার চেষ্টা করছিল, তখনই তার মনে পড়ে যায় এই কলমটা সে ডাক্তার জিয়ার কাছেও দেখেছে। সে এই বিষয়টা লেইকে বলে আর তখনই আমাদেরকে দেখানো হয় সত্যি সত্যি ডাক্তার জিয়া তার রুমে এসেছিল। এরপর তারা দুজন মাস্ক পরে ডাক্তার জিয়াকে ফলো করার জন্য হাসপাতালে চলে যায়। সেখানে তারা ডাক্তার জিয়াকে সারাদিন ফলো করে, আর রাতের বেলা যখন সে গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখনই সে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেয় এবং তার পিছনে একটা গাড়িকে ফলো করতে দেখে সে মনে মনে ভাবতে শুরু করে
সেই হাসপাতালের ভেতর থেকে দুজন তাকে ফলো করছে এবং সে যখন তার কলমটা নিতে যায় তখন সে খেয়াল করে সে কলমটাও তার কাছে নেই। এসব কিছু মনে করে সে তার বসকে কল দেয় আর তাকে বলতে শুরু করে তারা আমাদের ব্যাপারে জেনে গিয়েছে। যেটা শুনে তার বস তাকে বলে তোমার কিছুদিন হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতেই রেস্ট করো। অন্যদিকে কুইনকে দেখি সে তার রুমে বসে কান্না করছিল আর তার ফোনের গ্যালারি দেখছিল। গ্যালারি দেখতে দেখতে সে ওখানে একটা ভিডিও দেখতে পায় আর ওটাকে অন করে। ওটা সেই দিনের ভিডিও ছিল যেদিন কুইন বাসে করে প্রথম কলেজে যাচ্ছিল। সে যখন বাসে করে কলেজে যাচ্ছিল তখন চুনিও বাইক নিয়ে তার বাসের পাশ দিয়েই কলেজে যাচ্ছিল। এটা দেখে সে তার ফোন বের করে চুনিওর ভিডিও করতে শুরু করে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কুইন খেয়াল করে চুনিও এক জায়গায় তার বাইক থামিয়ে দেয় আর তার বাইকের পাশে একটা বিড়াল আহত হয়ে পড়ে আছে, কিন্তু চুনিও সেই আহত বিড়ালটাকে কোনো হেল্পই করে না। আর ততক্ষণে বাসও অনেক দূরে চলে গিয়েছিল। এসব কিছু দেখে কুইন মনে মনে ভাবতে শুরু করে চুনিও দুর্বল লোকদের সাথে থাকে না আর সে দুর্বল লোকদের কোনো হেল্পও করে না। সে বিড়ালটা আহত হয়ে পড়েছিল কিন্তু এরপরেও চুনিও তার কোনো সাহায্য করে না এবং সেখানে দাঁড়িয়ে সেই বিড়ালটাকে দেখতে থাকে। আমিও তার কাছে ঠিক একই রকম, সেজন্য চুনিও আমাদেরকে দেখে মজা পায়। এসব কিছু ভেবে সে কান্না করছিল আর মনে মনে অনেক রাগও হচ্ছিল। রাতে চুনিও তার রুমে ফিরে আসে। সেখানে এসেই সে যখন কুইনের দিকে তাকায় তখন সে দেখতে পায় কুইন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আসলে কুইন ঘুমায়নি, সে চুনিওর সামনে ঘুমানোর নাটক করছিল। অন্যদিকে লেকে দেখি সে কম্পিউটারে কোনো একটা ব্যক্তির সাথে কথা বলছিল। সে তার কাছ থেকে এই গেমের বিষয়ে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করছিল। লেই সেই ব্যক্তিকে বলে আমার মাথায় কোনো চিপ ঢুকানো নেই, কিন্তু এরপরেও আমি সেই গেমের ভেতরে চলে যাচ্ছি কিভাবে। তখন সেই লোকটি তাকে জিজ্ঞাসা করে তুমি সেই 19 ফ্লোরের গেমের কথা বলছো না তো? সেই গেমের ব্যাপারে আমাদের কাছে অনেক রকম অভিযোগ আসছে ইদানিং। তারা এসব নিয়ে কথা বলছিল তখনই লেই আর চুনিওর ফোনে সেই নোটিফিকেশনটি আবার চলে আসে। এর মানে আবারও 10 সেকেন্ডের মধ্যে তারা সবাই ওই গেমে প্রবেশ করতে চলেছে। একটু পরে তারা সবাই একে একে সেই গেমের ভেতরে চলে যায়। গেমে আসার পরে বাওয়ান ডোডোকে দেখতে পায় আর তার কাছে গিয়ে তাকে বলতে শুরু করে এই গেমের ভেতরে অনেক বেশি বিপদ রয়েছে, যদি তুমি এই গেম থেকে আউট হয়ে যাও তাহলে রিয়েল লাইফে তুমি কোমায় চলে যাবে, তাই তুমি সাবধানে থেকো। তার মুখে এসব কথা শুনে লেই আর চুনিও একটু অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে সে এইসব কথা কোথায় থেকে জানলো। তখন বাওয়ান তাদের সবাইকে বলে দেয় তাকে এইসব কথা জিয়াং বলেছে। তখন জিয়াং তাদের সবাইকে বলে দেয় আমি তাকে ইচ্ছা করে এইসব কথা বলেছি আর তাকে ভয় দেখিয়েছি, কারণ তার বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, সেই টাকা তার বাবা আমাকে ফেরত দিচ্ছিল না। তার বাবার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তার বাবা আমাকে টাকা ফেরত দিচ্ছিল না, কিন্তু আমারও এখন টাকার অনেক প্রয়োজন, তাই আমি এটা করেছি। কথা বলতে বলতে জিয়াং ডোডো এর দিকে তাকায় আর তাকে বলে তুমি কে আর তোমার মুখে মাস্ক লাগানো কেন? তোমার আসল পরিচয় আমাদের সামনে প্রকাশ করা উচিত, নাকি তুমি আমাদের সাথে এইসব কিছু করছো? এসব কিছুর পেছনে তোমার হাত নেই তো? তখনই আমরা ডোডো এর আসল পরিচয় দেখতে পাই। আসলে সে নান ছিল। সেদিন যখন বাওয়ান সেই গেমের ব্যাপারে তাকে বলেছিল এরপরে রুমে গিয়ে সে ওই গেমটা ট্রাই করে। গেম শেষে সে শুয়ে শুয়ে ম্যাগাজিনে একটা মেয়ের ছবি দেখছিল, তখনই তার ফোনে ওই টাইমটা উঠতে শুরু করে আর একটু পরেই সে ওই গেমের ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ম্যাগাজিনে যে মেয়েটিকে সে দেখছিল নানের গায়ের পোশাক এবং লুকটাও ঠিক সেই রকমই। তখনই তার লিফটটা ওই বিল্ডিং এর ভেতরে এসে খুলে যায়। সে যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় তার পা একদম ঠিক আছে। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সবাই আসার আগে সে ওই পাথরে তার হাতের ছাপটাও দিয়ে দেয়। এরপর সে ভালোভাবে গ্রামটা ঘুরে দেখতে শুরু করে। তখন সে বাকি টিম মেম্বারদের সেখানে দেখতে পায়, কিন্তু নান চাইছিল না যে তারা সবাই তার ব্যাপারে জানুক, তাই সে তাদের কাছে যায় না। এরপর সে যখন আবারও গ্রামটি ভালোভাবে ঘুরে দেখছিল তখনই সে ওইখানে একটা তলোয়ার খুঁজে পায়, যেটা দেখে তার অনেক পছন্দ হয়ে যায়। এরপর যখনই নান বুঝতে পারে যে তারা সবাই বিপদে পড়েছে তখনই সে তাদেরকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর নান জিয়ানকে বলে এটা একটা গেম, তাই তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না। আমি মাস্ক পরে গেম খেলবো না মাস্ক খুলে, সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। পরের সিনে আবারও আমরা সেই বিল্ডিং এর ভিতরে দেখতে পাই। এখানে বাক্সর ভিতর থেকে সেম টু সেম আমাদের 7 জন ক্যারেক্টারের মতো দেখতে আরো 7 জন ক্যারেক্টার বেরিয়ে আসে। শুধু পার্থক্য এতটুকুই ছিল তাদেরকে দেখতে একটু অদ্ভুত লাগছিল এবং তাদের সাথে এখানে কিছু জম্বিও ছিল যারা পাগলের মতো আচরণ করছিল। অন্যদিকে লেই, চুনিও, লিন আর কুইনকে দেখি তারা 4 জন মিলে গ্রামের এক পাশে ভালোভাবে দেখছিল। তখনই তারা 4 জন একটা বাড়ির ভেতরে চলে যায়। রুমের ভেতরে যাওয়ার পর তারা সেখানকার সব জিনিস ভালোভাবে দেখতে শুরু করে। অন্যদিকে বাওয়ান ডোডো এর পিছু করতে করতে তার সাথে যাচ্ছিল। তখন ডোডো বাওয়ানের উপরে রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে তার পিছু কেন করছে। তখন বাওয়ান তাকে বলে কারণ তুমি আমার হিরো। তখন ডোডো তাকে বলে আমি হিরো নই, আমি হিরোইন, আর তুমি আমাকে ফলো করবে না। অন্যদিকে জিয়াংকে দেখি সে একটা রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে যাতে সেই গেমটা তাকে খেলতে না হয় এবং বাহিরে তারা
সবাই সেই গেমটা খেলে যখন জিতে যাবে তখন সে যেন রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছে যায়। অন্যদিকে বাওয়ান আর ডোডোকে দেখি তারা দুজন কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই বাওয়ান দেখতে পায় তার মতোই দেখতে আরেকজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখার সাথে সাথে সে ডোডোকেও দেখায়, তখন ডোডো দেখতে পায় তার মতোই দেখতে আরেকটা পাপেট তাদের সামনে চলে এসেছে। অন্যদিকে লেই, চুনিও, কুইং আর লিনকে দেখি তারা চারজন একটা আওয়াজ পেয়ে উপরতলায় চলে যায় আর সেখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় তাদের মতোই দেখতে চারটা পাপেট সেখানে রয়েছে এবং সে পাপেট গুলো তাদেরকে দেখে ফেলে। অন্যদিকে জিয়াংকে দেখি সে দরজার ফাঁক দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় জম্বিরা চারিদিকে আক্রমণ করছে। তখনই এটা দেখে সে ভয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। একটু পরে সেই জম্বিরা তার রুমের দরজা ভেঙে সেই রুমেও ঢুকে পড়ে, কিন্তু দৌড়াদৌড়ি করতে করতে সেই জম্বিগুলো সেখান থেকে চলে যায় আর জিয়াং মনে করে সে হয়তো এখন বেঁচে গিয়েছে। কিন্তু তখনই হুট করে তার মতোই দেখতে পাপেট তার সামনে চলে আসে এবং টেবিলের নিচে তাকিয়ে দেখতে শুরু করে। সেই পাপেটকে দেখে জিয়াং অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। অন্যদিকে বাওয়ান আর ডোডোকে দেখি ডোডো সে পাপেটদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাওয়ান ডোডোকে বাঁচানোর জন্য তার হাত ধরে টেনে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লেই, চুনিও, কুইং আর লিনের উপরে অনেকগুলো জম্বি আক্রমণ করে দেয়। তারা সবাই মিলে ওই জম্বিগুলোর সাথে লড়াই করতে শুরু করে আর নিজেদের বাঁচাতে থাকে। চুনিও লিন আর কুইংকে বাঁচানোর জন্য একটা রুমের ভেতরে বন্ধ করে দেয় এবং লেইকে বাঁচানোর জন্য চলে যায়। সেখানে গিয়ে সে তো লেইকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপরেও সব জম্বিগুলো তাদের পেছনে পাগলের মতো পড়েছিল। অন্যদিকে জিয়াংকেও কয়েকটা জম্বি মিলে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু ফাইনালি জিয়াংও তাদের সাথে লড়াই করে আর নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে একটা ছুরি দিয়ে তার মতো দেখতে ওই পাপেটটাকে মারতেই যাবে, কিন্তু সেই পাপেটটা তাকে কিছুই বলে না, বরং উল্টো আরো ভয় পাচ্ছিল। এটা দেখে জিয়াং একটু অবাক হয়, কিন্তু এরপরেও সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে কুইং আর লিনকে সে রুমের ভেতরে দেখি চুনিও তাদেরকে বাঁচানোর জন্য সেই রুমের ভেতরে বন্ধ করে দিয়েছিল, যাতে সেই জম্বিগুলো তাদের কোনো ক্ষতি না করতে পারে আর সব জম্বিগুলো তাকে ধরার জন্য আসে। কিন্তু এরপরেও কুইং আবারও চুনিওকে ভুল বুঝতে শুরু করে। এই জিনিসটা লিন বুঝতে পারে আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চুনিওর উপরে রেগে আছো? তার উপরে রেগে যাওয়ার মতো কোনো কিছুই হয়নি, কারণ সে তোমাকে বাঁচাতে চেয়েছিল, তাই সেদিন সে তোমাকে ওই বাক্সের ভেতরে যেতে দিয়েছিল। সে হয়তো ভেবেছিল তুমি ওই বাক্সের ভিতরে থাকলে সবচেয়ে বেশি সেফ থাকবে, কারণ সেদিন বাক্সর বাহিরে অনেক বড় বিপদ হয়েছিল আর আমরা তো প্রায় মরতে বসেছিলাম। যদি সঠিক সময় সেখানে ডোডো না চলে আসতো তাহলে আমরা সবাই সেদিন মারা যেতাম। একদিক দিয়ে তুমি বাক্সের ভেতরে যাওয়ার কারণে ভালোই হয়েছে, কারণ তুমি যদি বাহিরে আসতে তাহলে আমরা কেউই তোমাকে রক্ষা করতে পারতাম না। চুনিও না পারতো নিজেকে বাঁচাতে, না পারতো তোমাকে বাঁচাতে, আর এটা নিয়ে সে নিজেও অনেক টেনশনে পড়ে যেত। এটা শোনার পরে কুইং তাকে বলে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে চুনিও আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কিন্তু আমি এখনো এটা ফিল করতে পারি যে আমি চুনিওকে ভালোভাবে বুঝতেই পারি না। আমরা যখন একসাথে স্কুলে পড়তাম তখন এক্সামের সময় চুনিও সব সময় সাদা কাগজ জমা দিত, কিন্তু আমি যখনই তার রাফ পেপার দেখতাম তখনই দেখতে পেতাম সে সেখানে সব প্রশ্নের সঠিক উত্তর লিখে রেখেছে, কারণ অবশ্যই সে প্রশ্নগুলো অনেক সহজ ছিল আর চুনিও তো খুব সহজেই সেগুলো সলভ করতে পারতো আর সে ক্লাসে টপ করতে পারতো। কিন্তু চুনিও কখনোই পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখতো না, যার কারণে সে সবসময় ফেল করতো। আমার জন্য চুনিও অনেক বুদ্ধিমান একটা মেয়ে, কিন্তু সে বাহিরের জগৎকে এটা দেখাতে চায় না, তাই আমার কাছে তাকে অনেক রহস্যময় মনে হয়। অন্যদিকে চুনিও আর লেকে দেখি তারা নদীর ধারে বসেছিল, সব জম্বিদের তাড়িয়ে দিয়ে তারা দুজন সেখানে বসে আরাম করছিল। তখনই চুনিও খেয়াল করে জম্বিদের সাথে লড়াই করার সময় লের হাতে আঘাত লেগেছে। এটা দেখার সাথে সাথে চুনিও সেটা ব্যান্ডেজ করতে শুরু করে। চুনিও যখন তার আঘাতের জায়গাটা পরিষ্কার করছিল তখন লে শুধু চুনিওর দিকেই তাকিয়েছিল। একটু পরে লে চুনিওকে বলে, তুমি জানো ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল, সে অনেক ভালো একটা মেয়ে ছিল এবং সে সব সময় হাসি খুশি থাকতো। একদিন আমরা দুজন মিলে ঘুড়ি ওড়াচ্ছিলাম, হঠাৎ করে আমাদের ঘুড়িটা কেটে চলে যায়। এটা দেখার সাথে সাথে সে সবার আগে দৌড়ে ওই ঘুড়িটা ধরার জন্য ছুটতে শুরু করে। সে ঘুড়িটা গিয়ে একটা গাছের ডালে আটকে গিয়েছিল, কিন্তু সে একটুও ভয় না পেয়ে সেই ঘুড়িটা নামানোর জন্য গাছে উঠে পড়ে। সে ওই ঘুড়িটা ধরেও ফেলেছিল, কিন্তু তখনই সে ওই গাছ থেকে পড়ে যায় আর তার পায়ে আঘাত লাগে। এরপরেও সে কান্না করে না, বরং সে হাসে আর এই বিষয়টাকে এনজয় করে। তাকে দেখে মনে হতো তার হয়তো বা কখনো কোনো পেনই হতো না। অন্যদিকে কুইং আর লিনকে দেখি এখানে লিন কুইংকে বলছিল, তোমার চুনিওর সাথে আরো কিছু সময় কাটানোর দরকার, তাহলেই হয়তো বা তুমি বুঝতে পারবে চুনিও কেমন ধরনের মানুষ। তারা
একে অন্যের সাথে কথা বলছিল তখনই জম্বি তাদের কাছে চলে আসে আর তাদের উপরে অ্যাটাক করে দেয়। আর তারা দুজন নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে বাওয়ান আর ডুওকে দেখি তারা দুজন তাদের মতো দেখতে পাপেটের কাছ থেকে বাঁচার জন্য লুকিয়েছিল। বাওয়ান যখন দেওয়ালের পাশে লুকিয়ে দেখার চেষ্টা করছিল যে তার মতো দেখতে ওই পাপেটটা তাদের পিছনে আসছে কিনা, তখনই সে ওই পাপেটটাকে তার সামনে দেখতে পায় আর ভয়ে ডোডো এর হাত ধরে। কিন্তু সে যখন ডোডো এর দিকে তাকায় তখন দেখতে পায় এটা ডোডো না, বরং তার পাপেট। আর ডোডো তো দূরে দাঁড়িয়ে তাকে দেখছে। এটা দেখে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে লেই আর চুনিও সেখান থেকে তাদের কাছে ছুটে চলে আসে। তারা সবাই সেই জম্বিগুলোর হাত থেকে বাঁচার জন্য যে যার মতো পালাচ্ছিল। পালাতে পালাতে তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। এবার সেই জম্বি আর ওই পাপেট গুলো মিলে তাদের সবাইকে একসাথে তাড়া করতে শুরু করে। আর তারা সবাই গিয়ে একটা রুমের ভেতরে ঢুকে যায়। সেই জম্বিগুলো সেখানকার গেটে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। এটা দেখে তারা সবাই মিলে ওই দরজার সামনে অনেকগুলো চেয়ার টেবিল আর আসবাবপত্র রেখে দেয় যাতে ওই জম্বিগুলো সহজে সেই দরজা খুলতে না পারে। কিন্তু সেই জম্বিগুলো অনেক জোরে জোরে তাদের দরজায় ধাক্কা দিচ্ছিল, যাতে করে মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে যাবে। কিন্তু এরপরেও তারা অনেক কষ্টে সেই দরজাটা বন্ধ করে ফেলে। এদিকে তারা পাঁচজন সেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে যাতে ওই জম্বিগুলো ভেতরে আসতে না পারে। অন্যদিকে লেই আর চুনিও সেই পুরো রুমে খুঁজতে শুরু করে যাতে তারা কিছু একটা পেয়ে যায় যার দ্বারা ওই জম্বিগুলোকে তারা মেরে ফেলতে পারবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা পেপার খুঁজে পায়, কিন্তু এটা দেখে তারা কিছু বুঝতে পারছিল না। অন্যদিকে তারা পাঁচজন মিলে সেই দরজাটাকে আর ধরে রাখতে পারছিল না। সেই জম্বিগুলোর অ্যাটাক অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর একটু পরে সেই জম্বিগুলো ওই দরজা ভেঙে ভেতরে আসতে শুরু করে।